সাইফুল ইসলামের কাছে আসতে চাই। ডক্টর সাইফুল ইসলাম, একেবারে অভ্যুত্থান পরবর্তী নির্বাচন, দুর্বল আইন শৃঙ্খলা বাহিনী, দুর্বল প্রশাসন নিয়ে করেছে, সবাই বলছিল। এই নির্বাচনটা কেমন দেখলেন? আর সবচেয়ে বড় কথা যেটা প্রশ্নটা হলো, 24-এর অভ্যুত্থানে তো একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি বাস্তবায়ন নতুন সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ মনে করেন কিনা? অলরেডি আপনারা আলোচনা করে ফেলেছেন, অনেক ভালো আলোচনা, চমৎকার আলোচনা। দুজনের কথা থেকে বের হয়ে এসছে যে একটা এই সংকটকালীন সময় পার করে, যেখানে প্রতিনিয়ত মানুষের মধ্যে নির্বাচনটা হবে কিনা সেটা নিয়ে সংশয় ছিল, এবং আপনার নির্বাচন হলে আবার কি ধরনের নির্বাচন হবে, কি ধরনের সন্ত্রাস হবে, কত সিরিয়াস সিরিয়াস সব ব্যাপার। এত অস্ত্র লুট হয়ে গেল, এত থানা লুট হয়ে গেল, অস্ত্র উদ্ধার হলো না, গোলাবারুদ উদ্ধার হলো না। দুই দল কম্পিট করবে, ফ্যাসিস্ট সরকারের যারা ছিল তারাও এখনো কেউ কেউ ঘাপটি মেরে আছে, বিদেশ থেকে ষড়যন্ত্র করছে, নানান ধরনের আশঙ্কা। আপনি যেটা বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলতেন যে নির্বাচন হবে ঐতিহাসিক এবং একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে, এবং সেটি বহুদিন পরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করলো। এবং এই নির্বাচনের ক্রেডিট আপনি বলেছেন, মুজিবুর ভাই বলেছেন যে এই ক্রেডিট তো আসলে এই সরকারের, নির্বাচন কমিশনারের, বাংলাদেশ সেনাবাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর, অন্যান্য যারা এবং রাজনৈতিক দলগুলোরও বটে। রাজনৈতিক দলগুলো এমন খুব সহিংস হয়নি, রাজনৈতিক দলগুলো খুব বেশি সহিংসতা দেখা যায়নি এরকম অর্থে। এইরকম একটা বিরাট নির্বাচন, শৃঙ্খলা বাহিনীকে খুব বেশি বেগ পেতে হয়নি। বাংলাদেশের 8টি বিভাগ, 64টি জেলা, প্রায় 4445টা মতো ইউনিয়ন, এতগুলো সব জায়গায় নির্বাচন, একটা ব্যাপক ব্যাপার। সেখানে আমরা যা দেখেছি, একটা অসাধারণ ভালো নির্বাচন হয়েছে। আপনাদের মাধ্যমে, আপনার মিডিয়ার মাধ্যমে আমি মূলত সরকারকে, নির্বাচন কমিশনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, রাজনৈতিক দলগুলোকে এবং ভোটারদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। কারণ আপনি বলেছেন যে একটা রক্তক্ষয়ী আন্দোলন, তাজা রক্ত, জাতিসংঘের হিসেব মতে প্রায় 1,500, তারও বেশি হতে পারে, এবং অসংখ্য প্রায় 20 থেকে 30,000 আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাইয়েরা এখনো কেউ চোখে অন্ধ হয়ে আছে, গুলিবিদ্ধ হয়ে, পা নেই, হাত নেই, একটা বিভীষিকাময় একটা অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করছে। এই যে আন্দোলনটা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনের মূল যে স্পিরিটটা আমরা আগেও দেখেছি, পরেও, যে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা। নতুন রাষ্ট্র ব্যবস্থাটা আসলে কি বলা হয়েছে বারবার, যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। চ্যালেঞ্জগুলো অনেক। এই যে সরকার গঠন করলো, আপনি প্রশ্ন করছেন চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ অসংখ্য। একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হলে অনেক চ্যালেঞ্জ হলো আপনার আইন শৃঙ্খলার, যে আপনি বললেন যে দুর্বল এখনও মনে হচ্ছে, যদিও আমি দেখলাম যে ভোটের দিন বা কয়েকদিন আগে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি ফিরে এসছে। এমনকি গত 2 দিনেও আইন শৃঙ্খলা বাহিনী যেখানে যেখানে যা ধরনের ঘটনা ঘটছে, একটা নির্বাচিত সরকার পাচ্ছে এই আকাঙ্ক্ষায় বা এই প্রত্যাশায়, তারা তাদের সেই শক্তিটা আস্তে আস্তে ফিরে পাচ্ছে। ল অ্যান্ড অর্ডারটা বাংলাদেশে দরকার। নতুন সরকার, এই বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হলো দুর্নীতি। সর্বক্ষেত্রে দুর্নীতি এমনভাবে গ্রাস করেছে, এবং রাজনৈতিক দুর্নীতি যেটা, কালচারাল দুর্নীতি যেটা, এবং স্বাস্থ্য খাতের দুর্নীতি, আমলাতন্ত্রের দুর্নীতি, মানে এভরিহোয়ার আপনি কোথায় যাবেন, এই দুর্নীতিটাকে ইরাডিকেট করতে হলে, মূলোৎপাটন করতে হলে একটা বিরাট চ্যালেঞ্জ এখানে আছে। মানুষের অধিকারগুলো, মৌলিক অধিকার, দুর্নীতি বন্ধ করতে গেলে যে ব্যবস্থাপনা তৈরি করতে হয়, আপনি কি নির্বাচিত যারা হয়েছেন তাদের মধ্যে সে আকাঙ্ক্ষা দেখতে পান কিনা? এটা তাদের মধ্যে সেই সদিচ্ছাটা দেখতে পান? হ্যাঁ, এটা এই
আকাঙ্ক্ষা এবং সদিচ্ছা দুটা, পরিকল্পনা, আমার চাওয়া আগে এবং এইগুলো সেটাকে বাস্তবায়ন করবার জন্য যে ব্যবস্থা নেওয়ার কথা। ইয়েস, আপনি যেটা বলছেন এটা তৃতীয় পক্ষে এটা একটা মাত্র অনুমান করা সম্ভব যে আমরা এ পর্যন্ত যারা সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা জোটভুক্ত 212টি আসন ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আর কালকে পরশুর মধ্যে মন্ত্রিপরিষদ হবে, সংসদ গঠিত হবে, শপথ নেবেন তারা। এবং তাদের যে ইস্তেহার এবং তাদের যে 31 দফা, যেসবের কারণে মূলত এরকম একটা ভূমিধস বিজয় এনেছে বলে অনেকেই মনে করেন। কারণ যে সকল অঞ্চলে 31 দফা ব্যাপক ভিত্তিতে প্রচারণা করতে পেরেছিল, ট্রেনিং করতে পেরেছিল, সেই সমস্ত এলাকার রেজাল্ট ভিন্ন রকমের, মানে পজিটিভ, আর অন্য জায়গাগুলো ভিন্ন রকমের। ওই যে কমিটমেন্টগুলো বিএনপি দিয়েছেন, সেই কমিটমেন্টগুলো তো এই নেতারাই দিয়েছেন। তাহলে সেই নেতারা নিশ্চিতভাবে এই স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ করবেন, সেটা আমরা দেখতে পাই। তবে সেটা হলো যে আমার এই স্বপ্ন আকাঙ্ক্ষাটা, আমি যদি বলেন যে বড় সমস্যা বাংলাদেশের দুর্নীতি, এক মিনিট, এইটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে।